মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আমাদের প্রথম নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। প্রথম আলো প্রসঙ্গে সুনীল লিখছেন, যাঁরা আমাদের দেশে মহাপুরুষ হিসেবে গণ্য, তাদের রক্তমাংসের মানুষ হিসেবেই আমি দেখাতে চেয়েছি। জন্ম থেকেই কেউ মহাপুরুষ হয় না। প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1996 সালে। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। আজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এই বন্ধ ঘরে থাকতে আমার ভালো লাগে না। আজ হাসান ভোজের বিশেষ অনুষ্ঠান যে, সেখানে আমি আপনার পাশে গিয়ে বসবো। বারবার কেন এই কথা বলছিস? জানিস তো এটা সম্ভব নয়। রাধুকে তুমি যুবরাজ করবে, রাজেশ্বরী হবে রাজার মা। আমাকে তখন সবাই দাসীবাদীর মতন হেলা তুচ্ছ করবে, আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। সবাই জানে এই প্রাসাদের গন্ডা গন্ডা রানী থাকলেও মহাদেবী একজনই, তার নাম ভানুমতি। ঘরে ধুনো গুগ্গুল দিয়ে রাখিস। আজ তোর শয্যায় একসঙ্গে ঘুমবো, কথা দিলাম। 3 সত্যি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। (1883 থেকে 1907 সাল) সময়টা বাংলার নবজাগরণের মাঝবেলা। এই সময় বাঙালির ইতিহাসের এক অনন্য ছবি এঁকেছেন সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো উপন্যাসে, যা প্রকাশকালেই আলোড়ন তোলে পাঠকের দরবারে। ইতিহাসের পর্দা সরিয়ে এই আশ্চর্য কাহিনীতে উপস্থিত বাংলার যুগসন্ধিকালের পাত্রপাত্রীরা: বঙ্কিমচন্দ্র, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, গিরিশ, বিনোদিনী। আবার রয়েছে কাদম্বরী রবীন্দ্রনাথের অনুরাগের গাথাও। সেকালের সাহিত্য, ধর্ম, দর্শন, বিনোদন ও বিজ্ঞানের অন্দরমহলের উষ্ণ শীতল কাহিনীর মালা গেঁথেছেন লেখক। সে মালা গাঁথায় সূত্রের কাজ করেছে 2 কল্পচরিত্র, ভরত ও ভূমিসুতা। ভরতকে তিনি তুলে এনেছেন ত্রিপুরার রাজা বীর চন্দ্রমাণিক্যের অন্দরমহল থেকে। উপন্যাসের শুরুটাও সেখানেই। যদি গোকুল চন্দ ব্রজে না এলো, আজ আমিও আপনার সঙ্গে যাব মহারাজ। কোথায়? আজ হাসান ভোজের বিশেষ অনুষ্ঠান যে, সেখানে আমি আপনার সঙ্গে গিয়ে বসবো। আজ এই হাসাম উৎসবের দিনে মহারাজকে অঙ্গবস্ত্র পরিয়ে দেবার ভার নেন স্বয়ং মহাদেবী ভানুমতি। এমনটাই ত্রিপুরা রাজন্তপুরের প্রথা। সারা দিন ধরে তাই তিনি নিজের হাতে ফুলের মালা গেঁথেছেন, শ্বেত ও রক্তচন্দন প্রস্তুত করেছেন। মহারাজ বীর চন্দ্রমাণিক্য মনে প্রাণে বৈষ্ণব। প্রজাদের সঙ্গে বছরের এই একদিন রাজা প্রজায় ভেদ হয় না। এই পংক্তি ভোজনের দিনে তিনি রাজবেশ ধারণ করেন না, মাথায় মুকুটও পরেন না। মহাদেবী ভানুমতি মহারাজকে পট্টবস্ত্রে সাজাচ্ছিলেন, আর মহারাজ গুনগুন করে গান করছিলেন। তার মধ্যেই ভানুমতির এই অনুরোধ। মহারাজের পত্নী ও উপপত্নীর সংখ্যা মোট কতজন তা তিনি নিজেও সঠিক জানেন না। রাজনৈতিক কারণে বিভিন্ন প্রতিবেশী রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয়। তাই আসাম ও মণিপুরের অনেকগুলি অঙ্গরাজ্যের কন্যারাই তাঁর মহিষী। এছাড়াও বিভিন্ন উপজাতীয় দলপতিরা তাঁকে মাঝে মাঝে এক একটি কন্যারত্ন উপঢৌকন দেয়। তারা রাজবাড়িতে স্থান পায়, তাদের বলা হয় কাছুয়া।
তাদের কেউ কেউ কদাচিৎ মহারাজের নেক নজরেও পড়ে। তবে রীতিমতন বিবাহ অনুষ্ঠান না হলে এই সব কাছুয়া পত্নীরা ঈশ্বরী বা মহাদেবী হতে পারে না। মহাদেবী ভানুমতি এই রাজ্যের পাটরানী। ভানুমতি মহারাজের প্রায় সমবয়সী। তাদের বিবাহের সময় দুজনেই ছিলেন বালক বালিকা। অর্ধাঙ্গিনী হবার আগে ভানুমতি ছিলেন বীরচন্দ্রের খেলার সঙ্গিনী। সেই সম্পর্কটা এখনো রয়ে গেছে। ভানুমতির তুলনায় অন্য কয়েকটি তরুণী ও রূপসী রানী রয়েছে। মহারাজ প্রায় তাদের কোনো একজনের মহলে রাত্রিবাস করতে যান বটে, কিন্তু ভানুমতির কাছে এমনকি দিনের বেলাতেও যখন তখন আসেন রঙ্গ কৌতুক করার জন্য। নিরালা মহলে পাটরানীর ঘরে ভানুমতি বীরচন্দ্রকে সবসময় মহারাজ হিসেবে শ্রদ্ধা প্রদর্শন করেন না, বরং কখনো কখনো শানিত বিদ্রুপ ঝলসে ওঠে তাঁর কণ্ঠে। কেমন আছো ভানু? যার স্বামী অন্য রানীদের মহলে সময় কাটায় সে রানীর মতোই আছি। কিন্তু এ মাসে কি আমি তোমার কাছে আসিনি? এসেছি তো। এ মাসে মাসে একবার করে হাজিরা দিয়েই আপনার মন আনন্দিত তো? আহা, আমি সে কথা বলছি না ভানু, আমি শুধু বলছি। থাক, আর কিছু বলতে হবে না। আপনি যা বলতে পারেন না সে কথা আমি খুব ভালো বুঝি। এমনই কোনো একদিন ভানুমতি অভিমানের অশ্রু বর্ষণ করতে করতে পালঙ্কের চারপাশে ছুটছিলেন, আর মহারাজ বীরচন্দ্র হাত জোড় করে গান গাইতে গাইতে তার মান ভাঙাতে চেষ্টা করছিলেন। আড়াল থেকে কয়েকজন দাসী এই দৃশ্য দেখে ফেলে বিস্ময়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। ত্রিপুরার মহাপ্রতাপশালী রাজা প্রয়োজনে অতি নির্মম, সেই বীরচন্দ্র এক এক সময় এমন ছেলে মানুষও হয়ে যেতে পারেন। মহারানী ভানুমতি সুস্বাস্থ্যবতী, বয়সের বলি রেখা পড়েনি শরীরে, মুখে রয়েছে তেজের আভা। মণিপুরীদের তুলনায় চক্ষু দুটি টানা টানা। প্রৌঢ়ত্বে পৌঁছে গেলেও তাঁর কণ্ঠস্বরে বালিকার চপলতা ধরা পড়ে। তবু আজ মহারাজ থমকালেন ভানুমতির আবদার শুনে। কেন, কি এই হাসামভোজ? আজ সেখানে যাওয়ার জন্য পাটরানী ভানুমতি বা এত উতলা কেন? সে কথা জানার আগে জানতে হবে এই রাজ্যের কথা, তার প্রকৃতির কথা। কারণ এই গল্প বাংলার নয়, বাংলা থেকে বহু ক্রোশ দূরে পাহাড়ের কোলঘেরা রাজ্য ত্রিপুরার। বীরচন্দ্র সেই রাজ্যেরই মহারাজ, চন্দ্রবংশীয় মহারাজ বীরচন্দ্র মাণিক্য। ইংরেজ শাসিত ভারতের মধ্যেও তিনি এক স্বাধীন নরপতি। কিংবদন্তি অনুসারে তিনি মহাভারতের যজাতির বংশধর। ভোগবাসনায় অতৃপ্ত মহারাজ যজাতি তার পুত্রদের কাছ থেকে যৌবন ধার করেছিলেন। যে কজন পুত্র তাদের পিতারই উৎকট খেয়াল চরিতার্থ করতে অস্বীকার করে তাদের নির্বাসনে পাঠিয়েছিলেন ক্রুদ্ধ যজাতি। সেই নির্বাসিত পুত্রদের একজন ছিলেন দ্রুচ্ছ। তিনি আর্যাবর্ত ত্যাগ করে বহু দূর চলে এসে উত্তর পূর্ব ভারতের সীমানায় কিরাত রাজ্যের স্থানীয় রাজাকে পরাজিত করে স্থাপন করেন নতুন রাজ্য ত্রিপুরা। সেই কাহিনী অনুসারে চন্দ্রবংশের ১৭৫তম রাজা হলেন এই বীরচন্দ্র মাণিক্য। হয়তো এই সবই গল্পকথা। উত্তর ভারতীয় আর্যদের সঙ্গে বর্তমান কয়েক পুরুষের রাজাদের আকৃতির মিল নেই, বরং স্থানীয় আদিবাসীদের সঙ্গে তাদের সাদৃশ্য স্পষ্ট। ইদানিং এই বংশের রাজারা মণিপুর থেকে রূপসী রমণীদের রাজ পরিবারের বউ করে আনছেন। সুন্দরী মণিপুরী রানী আর ত্রিপুরার রাজাদের মিলনে পরের বংশধরদের চেহারায় মঙ্গোলীয় ছাপ পড়েছে।
মহারাজ বীরচন্দ্র মাণিক্য মাঝারি উচ্চতার একজন বলিষ্ঠকায় পুরুষ, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন। মুখমণ্ডলে প্রথমে চোখে পড়ে নাকের নিচের অতি পুরুষ্ঠ গোপ। এই গোপের বৈশিষ্ট্য এই যে ঠোঁটের দুদিকে ফুলে থাকলেও নাকের ঠিক নিচের অংশটি নেই। মহারাজ বয়সের বিচারে প্রৌঢ়ত্বে পৌঁছলেও তার চলাফেরায় এখনো যুবকোচিত ক্ষিপ্র ভাব আছে। কিছুক্ষণ আগে তিনি দীর্ঘ পথ ঘোড়া চালিয়ে রাজধানীতে ফিরেছেন। বংশের নিয়ম অনুযায়ী তিনি নবমীর রাতে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মহাভোজের সময় উপস্থিত থাকতেই হবে বলে তিনি ব্যস্ত সমস্ত হয়ে ফিরেছেন। মন্ত্রী, আগামীকাল হাসাম উৎসবের জন্য সবকিছু প্রস্তুত? আজ্ঞে মহারাজ, সব প্রস্তুত। আদিবাসীদের সবকটা উপজাতিতে নেমন্তন্ন পাঠানো হয়েছিল তো? আজ্ঞে মহারাজ, প্রত্যেকবারের মতো এবারও পাঠানো হয়েছে। আগামীকাল সকলে আসবে, খাওয়া দাওয়া করবে। আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্তই তো থাকতে চাই মন্ত্রী, কিন্তু কি জানো, আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভিত হলো এই আদিবাসী উপজাতিরা। এরা কোনো কারণে যদি ক্ষেপে ওঠে তাহলেই সর্বনাশ। তাই এই হাসাম উৎসব উপলক্ষে এদের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব জরুরি। সেই জন্যই চিন্তা করতেই হয়। এ রাজ্যের প্রজারা সবাই আদিবাসী, বহু উপজাতিতে বিভক্ত। তাদের ভাষাও বিভিন্ন। দূরত্ব ও দুর্গমতার কারণে আর্য সভ্যতা এখানে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, খ্রিস্ট ধর্ম ও উপজাতিগুলির মধ্যে প্রভাব ছড়িয়েছে বটে, অনেকে দীক্ষিতও হয়েছে। তবু এরা এদের নিজস্ব ভাষা ও আচার আচরণ পরিত্যাগ করেনি। রাজবংশ অবশ্য নিজেদের আর্য হিন্দুত্বের উত্তরাধিকার প্রমাণ করার জন্য সদা ব্যস্ত। রাজা বীরচন্দ্র মাণিক্যের প্রিয় ভাষা বাংলা। অনেকদিন ধরে এ রাজ্যের সরকারি ভাষাও বাংলা। হালে কিছু কিছু রাজকর্মচারী দুপাতা ইংরেজি শিখে দরবারের কাজে ইংরেজি প্রচলনের চেষ্টা করেছিল। মহারাজ ধমক দিয়ে তাদের থামিয়ে দিয়েছেন। কি ব্যাপার সচিব, রাজদরবারে ইংরেজি কেন? আগে মহারাজ, সারা দেশেই এখন সরকারি সব কাজ ইংরেজিতেই হচ্ছে, তাই। এটা ত্রিপুরা সচিব, এখানে বাংলাই সরকারি ভাষা। অন্য কোনো ভাষায় সরকারি কাজ হোক এ আমি চাই না। কি কথাটা মনে থাকবে তো? আগে মহারাজ, থাকবে। একটা কথা মনে রেখো, সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের মহারানীর শাসন সারা ভারতে প্রবর্তিত হলেও ত্রিপুরা রাজ্য যেমন কখনো মোগল শাসনাধীনে যায়নি, তেমনি পুরোপুরি ব্রিটিশ রাজত্বেরও অঙ্গীভূত হয়নি। ইংরেজের সংস্পর্শ থেকে যতদূর সম্ভব মুক্ত থাকতে চাই আমি, বুঝেছেন? ইংরেজদের সংস্পর্শ থেকে দূরে থাকতে চাইলেও অবশ্য একটি বিলিতি দ্রব্যের প্রতি মহারাজের খুব আসক্তি, ক্যামেরা। 30-40 বছর আগে কেউ এই বস্তুটির নামও শোনেনি। ছবি তোলার ব্যাপারটা এখনো অবিশ্বাস্য মনে হয়। শৌখিন মহারাজ ইংল্যান্ড ও ফ্রান্স থেকে বহুমূল্য ক্যামেরা আনিয়েছেন। অন্ধকার ঘরে ছবি ফুটিয়ে তোলার কাজ নিজের হাতে করতেও শিখেছেন। রাজপুত্র ও মহারানীদের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কিন্তু প্রজাদের ছবি তোলার অনেক ঝঞ্ঝাট আছে। কয়েক বছর আগে মহারাজ শিকার করতে গিয়েছিলেন সোনামুড়ায়। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্যামেরার লটবহর। সেখানে একটি কুকি যুবককে দেখে তার মনে হয়েছিল মনুষ্য জাতির মধ্যেই এমন শরীরের গড়ন সত্যি বিরল, যেন এক ভ্রমর কৃষ্ণবর্ণ দেবতা। তার আকৃতি শুধু নিখুঁত নয়, বিস্ময়কর তার মুখের সারল্য। মহারাজের সামনেও তার দৃষ্টিতে কোনো শঙ্কা, কুণ্ঠা বা দীনতা নেই, যেন এই পৃথিবীটাকেই
সে সদ্য দেখছে। মহারাজের ইচ্ছা হয়েছিল এই ছেলেটির ছবি তুলে বিশিষ্ট ব্যক্তিদের দেখাবেন। ছবি তুলতে সময় লাগে, 3 পায়া স্ট্যান্ডের ওপর বসাতে হয় মস্ত বড় প্লেট ক্যামেরা। ভিউ ফাইন্ডারে যাতে আলো না পড়ে সেই জন্য একটি বড় কালো রঙের সিল্কের চাদরের তলায় ক্যামেরা ও ক্যামেরাম্যান ঢাকা পড়ে যায়। তারপর লেন্সের ফোকাস করতে হয় ঠিক মতন। কুকি যুবকটিকে দাঁড় করানো হলো একটি কাঁঠাল গাছের তলায়। পেছন দিকে লালসাই পাহাড়। মহারাজ কালো চাদরের তলায় অদৃশ্য হয়ে গেলেন। তাঁর সঙ্গী মহিম ঠাকুর, হায়দার খাঁ, নেসার হোসেন ও আরো কয়েকজন যুবকটিকে বলতে লাগলেন, এই একটু নড়বি না, নিঃশ্বাস বন্ধ করে থাক, চোখের পলক ফেলবি না। আরে তোর ছবি সাহেবরা দেখবে, নড়বি না। মহারাজ ফোকাস ঠিক করতে পারছেন না। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে। পারিষদরা অনবরত সাবধান বাণী উচ্চারণ করে যাচ্ছেন ছেলেটিকে। সে কি বুঝলো কে জানে। হঠাৎ চোখ উল্টে ঝুপ করে মাটিতে পড়ে গেল। অমন একটা জোয়ান ছেলে সদ্য বলি দেওয়া ছাগের মতন দাপাতে লাগলো, হাত পা ছড়িয়ে। গ্যাঁজলা বেরুতে থাকলো তার মুখ থেকে। একটু দূরে ভিড় করে দাঁড়িয়েছিল অনেকে। তারা এবার আতঙ্কে চিৎকার করে উঠল। তক্ষুনি রটে গেল যে মহারাজ একটা অদ্ভুত কালো বাক্সে ওই কুকি যুবকের আত্মা বন্দি করে ফেলেছেন। এই রটনা অনেকটা বিশ্বাসযোগ্যতাও পেয়ে গেল একটা বিশেষ কারণে। অন্যান্য উপজাতীয়দের তুলনায় কুকিদের তেজ বেশি। তারা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছে কয়েকবার। ওই যুবকটি আবার লাল চোকলার কনিষ্ঠ পুত্র। সেই লাল চোকলা কুকিদের দুর্ধর্ষ দলপতি। অনেক বছর আগে যিনি মণিপুরীদের গ্রাম কোচাবাড়ি আক্রমণ করেছিলেন। মণিপুরীদের ওপর এই আক্রমণে রাজ পরিবারেও দারুণ বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। কারণ মণিপুরের কন্যারা এই বংশের রানী হয়ে আসে। শ্বশুরবাড়ির লোকজনদের প্রতি সকলেরই পক্ষপাতিত্ব থাকে। তাই শেষ পর্যন্ত ইংরেজ সৈন্যদের সাহায্য নিয়ে বন্দী করা হলো লাল চোকলাকে। তার শাস্তি হল সারা জীবনের জন্য নির্বাসন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য ওই কুকি যুবকটির পরিচয় জানতেন না। লাল চোকলা রাজ পরিবারের শত্রু। তাঁর কনিষ্ঠ পুত্র বীরুর আত্মা মহারাজ একটা কালো বাক্সের মধ্যে টেনে নিয়েছেন। এই প্রচার ছড়িয়ে গেল আগুনের মতন। আরেকটি কুকি বিদ্রোহের উপক্রম। মহারাজ হতভম্ব হয়ে গেলেন। অনেক চেষ্টা করেও তার আসল উদ্দেশ্য বোঝাতে পারলেন না। সোনামুড়ায় চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই। রোগ ব্যাধি হলে এখানকার মানুষ দুধ পুষ্করিণীর জল খায়। খুব কাছেই মাত্র 5-6 মাইল দূরে কুমিল্লা শহর। মহারাজ জানতেন যে সেখানে একজন ধন্বন্তরীর মতন কবিরাজ আছেন। নিজের হাতির হওদায় বীরু চোকলাকে তুলে নিয়ে তিনি দ্রুত চলে গেলেন কুমিল্লা। সৌভাগ্যের বিষয়, একদিনের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে উঠল। এরপর থেকে মহারাজ তার প্রজাদের ছবি তোলার আর কোনো চেষ্টাই করেননি। ছবি কাকে বলে তা এখানকার মানুষ জানবে কি করে? অনেকে যে নিজের মুখখানাই স্পষ্ট করে এখনো দেখেনি। এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মালো, একটা গোটা জীবন কাটিয়ে আবার মাটিতে মিশে গেল, নিজের মুখখানা ঠিক মতন চিনলই না। প্রতিদিনের আহার যেখানে অনিশ্চিত, শরীর ঢাকার জন্য এক টুকরো বস্ত্রমাত্র সম্বল, সেই সব অরণ্য কুটিরে
দর্পণের বিলাসিতার প্রশ্নই নেই। মেয়েরা মুখ দেখে স্থির জলে। জলাশয়ের জল তেমন পরিচ্ছন্ন হয় না, নদীর জল চঞ্চল, তাই মাটির পাত্রে জল ধরে রাখা হয়। 2-3 দিন থিতিয়ে উপরের জল পরিষ্কার হলে দুপুরের রোদে মেয়েরা সেই জলের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে। পুরুষদের মধ্যে এরম রীতি নেই। কিছু কিছু ব্যবহার মেয়েদের মানায়, পুরুষদের পক্ষে তা অনুকরণ করতে যাওয়া মানহানিকর। কখনো কোনো কৌতূহলী কিশোর বাড়িতে এরকম মাটির পাত্রে ধরা জলের সামনে মুখ নিয়ে এলে তার পিতা তাকে প্রচণ্ড শাসন করেন, মাটিতে তার মুখ ঘষে দেন। সেসব কিশোর যুবকেরা কখনো কোনো ঝর্ণায় কিংবা দিঘিতে উবু হয়ে চুমুক দিয়ে জল খেতে গিয়ে দেখতে পায় একটি মুখের ছায়া। সবিস্ময়ে ভাবে, এই কি আমি? প্রজারা জানতেও পারবে না, কিন্তু মহারাজ বীরচন্দ্র মাণিক্য প্রাসাদের অলিন্দ থেকে আজ ছবি তুলবেন। আজ তাঁর রাজ্যের সমস্ত অঞ্চল থেকে সমস্ত উপজাতীয় প্রজারা আসবে। আজই সুবর্ণ সুযোগ। জার্মান দেশের বাভেরিয়া থেকে সদ্য নতুন একটি ক্যামেরা আনিয়েছেন, তাতে নাকি দূর থেকে স্পষ্ট ছবি তোলা যায়। আজ সেই ক্যামেরাও পরীক্ষা হবে। তাই তিনি ত্রিপুরেশ্বরীর পুজো দিয়ে ফিরেই উৎসবে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই পারিষদদের নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলেন রাজবাড়ির বারান্দায়। আজকের দিনটিও বড় মনোরম। শুভ্র রোদ্দুরে একটুও জ্বালা নেই, স্নিগ্ধ বাতাস বইছে মৃদুমন্দ। পিছনে পাহাড় শ্রেণী স্পষ্ট দৃশ্যমান। গত কয়েকদিন ছিল এক টানা বৃষ্টি। কাল সন্ধ্যায় যেন সমস্ত মেঘ শেষ হয়ে গেছে, তাই আকাশ আজ নীলাভ। অরণ্যের প্রতিটি বৃক্ষ লতাপাতাই বৃষ্টির জলে ভিজে সতেজ হয়ে আছে। আজ এক সার্থক উৎসবের দিন। পাহাড় থেকে নেমে জঙ্গল ভেদ করে দলে দলে মানুষ চলেছে রাজধানীর দিকে, যেন অনেক নদীর ধারা, কিন্তু একটির সঙ্গে আরেকটি মিশে যাচ্ছে না। কোনো দলই শিশু কিংবা বৃদ্ধ বৃদ্ধা প্রায় নেই। চলেছে সমর্থ শরীরের নারী ও পুরুষেরা। পায়ে হেঁটে যেতে হবে অনেক দূর। বিশেষ পোশাক পরে এসেছে সকলেই, এমনকি যারা অন্যদিন তেমন পোশাকের ধার ধারে না, তারাও কিছু না কিছু পরিধান করেছে। নারী ও পুরুষের আবরণের প্রভেদ বিশেষ নেই, কোটি বস্ত্র মাত্র সম্বল। নারীদের রয়েছে নানা রকম আভরণ, কেশোদাম কুসুম সজ্জিত, গলায় গুঞ্জা ফুলের মালা, নানা রকম হাড়ের টুকরো ও কুচ ফলের হার। বিশেষ বিশেষ পুরুষদের মাথায় পালকের মুকুট, যেন পাহাড় থেকে ঢল নেমেছে। অরণ্য থেকে বেরিয়ে এসেছে আরণ্যকরা। অমরপুর বিলোনিয়ার দিক থেকে আসছে রিয়াংদের দল। প্রায় 200 জনের এই দলটি বেশ সুশৃঙ্খল। প্রায় সকলেই চলেছে পায়ে হেঁটে। মাঝখানে রয়েছেন এক অশ্বারোহী, বেঁটে খাটো এক টাট্টু ঘোড়া, তার উপরে বসা প্রৌঢ় মানুষটিও ছোটখাটো। বোঝা যায় ইনি দলপতি। তাকে বিশেষ সম্মান জানাবার জন্য একজন এর মাথায় ছাতা ধরে আছে। সামনে পেছনে চলেছে 2 জন বাদ্যকার, একজন বাজাচ্ছে ঢোল, অন্যজন বাঁশি। অন্যদের ঊর্ধ্বাঙ্গ নগ্ন হলেও দলপতির কাঁধে রয়েছে একটি চাদর। কৈলাসহর, সাবারুম, উদয়পুরের দিক থেকে আসছে বিভিন্ন চাকমাদের দল। এদের দলে কলকোলাহল কম। এরা নীরবে পথ চলা পছন্দ করে। তবে কোথাও ফুলের ঝাড় দেখলেই এদের মেয়েরা ছুটে যায়। আবার হাঁটতে হাঁটতেই তারা ফুলের মালা গাঁথে। এরা
বৌদ্ধ। ধর্মনগর কমলপুরের দিক থেকে আসছে লুসাই আর কুকি সম্প্রদায়। লুসাই আর কুকিদের মধ্যে সম্প্রদায়গত তেমন তফাৎ নেই, কিন্তু আচার ব্যবহারে লুসাইরা খানিকটা স্বতন্ত্র হয়ে গেছে। লুসাইদের মধ্যে কিছু লোক খ্রিস্টান হয়েছে সম্প্রতি, কেউ কেউ আবার লেখাপড়াও শিখছে। এক সময়ের নির্মম লুসাইরা খ্রিস্টান ধর্মের প্রেমের বাণী গ্রহণ করে এখনো বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেনি। লুসাই অর্থাৎ লুচাই অর্থাৎ নরমুণ্ড শিকারী। এই তো কিছুকাল আগেও মৃত দলপতির পারলৌকিক কাজের জন্য তারা মহা উৎসাহে বাঙালি ও মণিপুরীদের মুন্ডু কেটে আনত। এখন পাদ্রীরা তাদের শেখাচ্ছেন প্রতিবেশীদের ভালোবাসো। অন্য কুকিদের সঙ্গে এদের ব্যবধান বোঝা যায় পোশাকে। কুকিরা ঊর্ধ্বাঙ্গ ঢাকার ধার ধারে না। লুসাই রমণীরা নিজের হাতে বোনা এক খণ্ড বস্ত্রে বক্ষ বেঁধে রেখেছে। সেই বস্ত্রখণ্ড বনমোরগের ঝুঁটির মতো তীব্র লাল। দু একটি ছোকরা আবার পাদ্রীদের দেওয়া পাতলুনও পড়েছে। এবং আসছে ত্রিপুরীরা সব দিক থেকে, এদের সংখ্যাই বেশি। ত্রিপুরীদের অনেকেরই ঘোড়া আছে। নারীদের শরীর দু টুকরো কাপড়ে ঢাকা। এরাও গান ভালোবাসে। ত্রিপুরীদের দলে রয়েছে কয়েকটি হাতি। এইসব হাতি রাজার জন্য আনা উপহার। বিভিন্ন এলাকা থেকে এই সব মানুষ চলেছে রাজধানীর দিকে। কোনো কোনো দল যাত্রা শুরু করেছে 2 দিন 3 দিন আগে। বিজয়া দশমীর সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। রাজার নিমন্ত্রণ, আজ সবাই রাজবাড়ির অতিথি। ওদিকে ত্রিপুরার রাজপ্রাসাদের বারান্দায় পারিষদ পরিবৃত হয়ে দাঁড়িয়ে কালো চাদরে শরীর থেকে ছবি তুলছেন মহারাজ। কাছাকাছি যে কয়েকজন দাঁড়িয়ে আছেন তাদের একজনের নাম শশীভূষণ সিংহ। ত্রিপুরার রাজকার্যে এবং শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা প্রবর্তনের জন্য মহারাজ কলকাতা থেকে কয়েকজন বিশিষ্ট শিক্ষিত ব্যক্তিদের আনিয়েছেন। তাদের মধ্যে শশীভূষণ সবচেয়ে উচ্চশিক্ষিত। ইনি বিএ পাশ ও ব্রাহ্ম। কিছুদিন দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ইনি রাজকুমারদের গৃহশিক্ষক। শশীভূষণ মাঝে মাঝে মহারাজের সামনেও এমন কথা উচ্চারণ করেন যা শুনে অন্যরা ভয়ে আঁতকে ওঠে। কিন্তু এর সম্পর্কে মহারাজের একটা প্রশ্রয়ের ভাব আছে। শশীভূষণ গৌরবর্ণ, সুপুরুষ, তীক্ষ্ণ নাক। পোশাকের ব্যবহারে তিনি অত্যন্ত শৌখিন। কোচানো ধুতি ও বেনিয়ান সব সময় ধবধবে সাদা। মাথায় বাবড়ি চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা। হাতে একটা দূরবীন নিয়ে শশীভূষণ চত্বরের জনসমাগম দেখতে দেখতে পাশের এক ব্যক্তির কাঁধে হাত রাখলেন। এর নাম যদুনাথ ভট্টাচার্য, বিষ্ণুপুর ঘরানার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। মহারাজের দরবারের নবরত্ন সভার অন্যতম। শশীভূষণ একে বললেন, ভট্টমশাই, অনেকদিন তো এদেশে রইলেন, ট্রাইবগুলিকে পৃথক পৃথক ভাবে চিনতে পারেন? বলুন দেখি, নোয়াতিয়া আর ওরাংদের মধ্যে পার্থক্য কি? যদুনাথ নিরীহ ধরনের মানুষ, গান বাজনা ছাড়া অন্য কিছু বিশেষ বোঝেন না। তিনি বললেন, আমার চোখে তো সবই একই রকম লাগে। আরে ভালো করে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন। শুধু দেখছি পিল পিল করে মানুষের মাথা। বেটা ছেলে মেয়ে ছেলেরও তফাৎ করা যায় না। শশীভূষণ নিজের দূরবীনটি যদুনাথের চোখের সামনে ধরে বললেন, এই যে এইটা দিয়ে এবার ভালো করে দেখুন তো। কিন্তু দূরবীন ব্যবহার করা যাদের অভ্যেস নেই তাদের পক্ষে দৃষ্টি সংযোগ সহজ নয়। যদুনাথ বিকৃতভাবে বললেন,
এ যে দেখি আকাশ, এবার এখনো আকাশ। না না, দেখতে পাচ্ছি অনেকগুলি গাছ। বাহ, গাছগুলি কত কাছে এসে গেছে। যদুনাথের কাছ থেকে দূরবীন সরিয়ে শশীভূষণ আবার নিচে দেখতে দেখতে বললেন, দেখুন, কেউ তেল চকচকে কালো, কেউ খসখসে কালো, আবার কারোর গায়ের রং মাটির মতন। ওরাং রমণীদের রিয়া বা বক্ষবন্ধনী আর লুসাইদের রিয়া এক নয়। আবার কুকিদের চলার মধ্যে একটা তেজের ভাব, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। বলতে বলতে অকস্মাৎ থেমে গেলেন শশীভূষণ। কিছুটা ঝুঁকে একদিকে ভালো করে নিরীক্ষণ করে অস্ফুট স্বরে বললেন, আশ্চর্য, আশ্চর্য। বিকেলের আলো মরে আসছে, এরপর আর ভালো ছবি আসবে না। মহারাজ মাথার উপর থেকে কালো কাপড় সরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। গফিয়ে বাঁ হাতের তর্জনী বলিয়ে জিজ্ঞাসা করলেন, সিংহমশাই, আশ্চর্যের কি দেখলে? মহারাজ, এক পাল ভেড়ার মধ্যে একটি বাঘের ছানা দেখলে আপনি অবাক হবেন না? আমি যে তাই দেখছি। মহারাজ ভুরু তুলে বললেন, সত্যি নাকি? বাঘের ছানা? আপনি নিজে দেখুন, দেখুন, ওই যে লুসাইরা এসে সমবেত হচ্ছে, তাদের একেবারে শেষের দিকে। শশীভূষণ নিজের দূরবীনটি মহারাজের দিকে এগিয়ে দিতেই পাশ থেকে 2-3 জন শশব্যস্ত হয়ে বলে উঠল, আরে করেন কি, করেন কি? মহারাজ স্মিত হাস্যে শুধু একটা হাত তুললেন। অপরের ব্যবহৃত কোনো জিনিস যে মহারাজ স্পর্শ করেন না, তাই বাঙালি বাবুটি জানেন না। একজন ভৃত্য দৌড়ে গিয়ে মহারাজের নিজস্ব দূরবীন নিয়ে এলো। মহারাজ সেটি চোখে সংস্থাপন করে লুসাইদের দলটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, একটি গৌরবর্ণ ছোকরাকে দেখা যাচ্ছে বটে। ওকে আপনার বাঘের ছানা মনে হলো কেন? শুধু গায়ের রং গৌর বলে নয় মহারাজ, চুলের রংটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন। খাঁটি ইংরেজের সন্তান মনে হয়, কিন্তু ও কেন এসেছে? মহারাজ দূরবীন থেকে চোখ না সরিয়েই বললেন, কোনো পাদ্রির বাচ্চা হতে পারে। সিংহমশাই, আমি আমার প্রজাদের মেষের পাল মনে করি না। একটা ফ্যাকাশে রঙের ছোঁড়াকে দেখে তুমি এত বিচলিত হচ্ছ কেন? মহারাজ, ওটা একটা উপমা মাত্র, অন্যভাবেও বলা যেতে পারে। ফুলের বাগানে একটি বিষাক্ত সাপ। মহারাজ, আপনার রাজ্যে পাদ্রীরা ধর্মপ্রচার শুরু করেছে সেটা আমি জানি, কিন্তু আপনি কি তাদের এই ভোজে আমন্ত্রণ জানিয়েছেন? জানাননি তো। মহারাজ, আমি পাদ্রীদের খুব ভালোভাবে চিনি। আমার বাড়ি কৃষ্ণনগর, সেখানে দেখেছি তারা গির্জার এলাকায় নিরীহ মানুষদের ডেকে নিয়ে যায়। এমন ভাবে রাজার বাড়িতে দুধ পাঠায় না। মহারাজ সেই গৌরাঙ্গ ছেলেটিকে আবার ভালো করে দেখলেন। তার ভুরু কুঁচকে গেল। শশীভূষণের কথায় তিনি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি হরিহর নামের এক পার্শ্বচরকে বললেন, হরিহর, খবর নাও। আজ্ঞে মহারাজ। মহারাজ সেখানে আর বেশিক্ষণ রইলেন না, কারণ এক ভৃত্য এসে জানালো যে মহারানী তার জন্য অপেক্ষা করছেন। মহারাজ গুনগুন করে গান ধরে চলেছেন অন্দরের দিকে। যদি গোকুল চন্দ ব্রজে না এলো। মহারাজ সঙ্গীত প্রিয়, তাঁর গলাটিও সাধা। প্রথা মেনে তো উৎসবের সাজের জন্য এসেছেন মহারানীর কক্ষে, আর সেখানেই এই বজ্রপাত। ভানুমতি বলে বসলেন, আজ হাসানভোজের বিশেষ অনুষ্ঠান যে, সেখানে আমি আপনার পাশে গিয়ে বসবো। মহারাজ ভানুমতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, আজ আবার পাগলামি চেপেছে। এতে পাগলামির কি আছে? মহারাজের পাশে মহারানী থাকতে পারে না? ভানুমতির থুতনি ধরে আদর করে বীরচন্দ্র বললেন, তোর আর বয়স বাড়লো না ভানু। এ বংশের কোনো মহারানী কি কখনো লোক সমক্ষে যায়? তোর সাজানো শেষ হলো, আর দেরি করা যাবে না।
বেলা পড়ে এসেছে। হ্যাঁ, একদিন অন্তত রাজার পাশে পাশে মহারানী সবার চোখের সামনে দিয়ে যায়। কি যায় না? রাজা অবশ্য দেখতে পান না, কিন্তু হাজার হাজার প্রজা দেখে। সে একটা দিন ছাড়া কেন 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 আজকের আনন্দের দিনে আমি তোমার সাথে বেরোতে পারবো না? কই রে, নিমচাটা দে রে পাগলি, এবার যাই। এখনো সাজানো শেষ হয়নি, চুপটি করে বসুন। বীরচন্দ্রের মুখমণ্ডল আবার চন্দন চর্চিত করতে করতে ভানুমতি ফিসফিস করে বললেন, আজ যদি আমায় নিয়ে না যাও, আমি সেদিনও তোমার পাশে পাশে গিয়ে চিতায় চড়ব না। বীরচন্দ্র একটু অন্যমনস্ক হয়ে গেলেন, যেন তিনি তাকালেন নিজের শরীরের অভ্যন্তরে, অনুভব করলেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভানু, তুই আজকের দিনে আমার মৃত্যুর কথা বললি? না, মোটেই তা বলিনি। তোমার সঙ্গে আমি চিতায় চড়ব না, তার আগে আমিই মরে যাব, মরবই। সে কি, সতী হলে কত পুণ্য অর্জন করবি তা জানিস না? ধন্যমাণিক্যের পাটরানী কমলার নামে ঘরে ঘরে পুজো হয়। তুই আমার পাটরানী। আমার সঙ্গে সহমরণে যাওয়ার সৌভাগ্য একমাত্র তোরই আছে, আর কোনো রানী পাবে না। চাই না আমার ওই সৌভাগ্য। আমি আগে মরবই মরব। ওই হারামজাদি প্যাচামুখী খেদি রাজেশ্বরীটা, ওই শাকচুন্নি ভাতারখাকে, ওই রাজেশ্বরী তোমার চিতায় জ্বলে পুড়ে মরুক মরুক, আমি স্বর্গ থেকে দেখব। বীরচন্দ্র এবার হা হা শব্দে ঘর ফাটিয়ে হাসলেন। সতীনদের মধ্যে রেশারেশি, ঈর্ষা ও ক্রোধের সম্পর্ক থাকা স্বাভাবিক। বীরচন্দ্র তা জানেন। এক রানী অন্য এক রানীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। এমন ঘটনাও এই প্রাসাদে ঘটেছে, কিন্তু কোনো রানী অন্য কোনো রানীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথা মহারাজের সামনে উচ্চারণ করার সাহস পায় না। বীরচন্দ্রের পিতা কৃষ্ণকিশোর মাণিক্য একবার এক কটুভাষী রানীকে নির্বাসন দণ্ডও দিয়েছিলেন। মহারাজ বীরচন্দ্র রানীদের বিবাদের মধ্যে একেবারেই মাথা গলান না। তার সামনে ওই বিষয়ে কথা বলাও বারণ। কিন্তু ভানুমতির কথা স্বতন্ত্র। ভানুমতি যে তাঁর বাল্য সখী, তাকে শাসন করা যায় না। ভাতার খাগি, হারামজাদি, কি সব ভাষা! লোকে কি ভাবে জানিস? রাজবাড়ির মধ্যে সবাই খুব শুদ্ধ ভাষায় কথা বলে, খারাপ কথা মুখেই আনে না। তোকে নিয়ে আর পারি না ভানু। তুই জানিস, আর কোন রানী যদি আমার সামনে এইরকম কথা বলতো, তাহলে আমি এই মুহূর্তে কচাত করে তার মুন্ডুটা কেটে ফেলতাম। ভানুমতি ঘরের কোণ থেকে দ্রুত একটা তলোয়ার নিয়ে এলেন। এই তলোয়ারটির নাম নিমচা। বীরচন্দ্রের পূর্বপুরুষ মহারাজ গোবিন্দমাণিক্যকে দিল্লীশ্বর শাহজাহানের ছেলে সুলতান সুজা এটা উপহার দিয়েছিলেন বলে কথিত। উৎসবের দিনে শুধু পট্ট বস্ত্র ও উত্তরীয় ধারণ করলেও মহারাজদের এই তরবারিটি সঙ্গে নিতে হয়। ভানুমতি সেই তলোয়ার কোষমুক্ত করে বললেন, মারুন, আমাকে এখনই বধ করুন, তাহলে সকল জ্বালা চুরোয়। আচ্ছা, আজই আপনি রাধুকে যুবরাজ বলে ঘোষণা করবেন, তাই না? বীরচন্দ্রের সারা মুখ থেকে কৌতুক মুছে গিয়ে বিরক্তির ছায়া পড়ল। কোনো কিছুই কি গোপন রাখার উপায় নেই? তাঁর দ্বিতীয় পত্নী রাজেশ্বরীর জ্যেষ্ঠ পুত্র রাধাকিশোরকে যুবরাজ ঘোষণা করা হবে আজ। এই কথা মাত্র দুজন জানে। রাজেশ্বরীও এখনো জানেন না। তাহলে ভানুমতির কানে এলো কি করে? তোমার ছেলেটিও বড় ঠাকুর হবে। তোমাকে খুশি করার জন্য আমি যে নিয়ম ভেঙেছি। চাই না, চাই না আমার ওই নিয়ম। সমরকে আমি কলকাতায় পাঠিয়ে দেব। খুট করে একটি শব্দ হতেই দুজনে দরজার দিকে ফিরে তাকালেন। কক্ষের মধ্যে ঢুকে এসেছে একটি কিশোরী। তার সারা শরীরে যেন ঝনঝন করে ঘণ্টা বাজিয়ে যৌবন তার
আগমন বার্তা জানাচ্ছে। তার দৃষ্টিতে এখনো বালিকা সুলভ সরল লাবণ্য। নিম্নাঙ্গে একটা হলুদ রঙের পাছাড়া, কচি কলাপাতা রঙের রিয়া দিয়ে বক্ষ বন্ধন করা। মেয়েটিকে দেখে মহারাজ আবার বিস্ময়ের সঙ্গে ভানুমতির দিকে তাকালেন। কোনো দাসী তো এ সময় হঠাৎ এসে পড়তে সাহস পাবে না। এই মেয়েটি কে? ভানুমতিও রেগে উঠলেন না। তার দু চোখে উদ্গত অশ্রু। তবু কোনো রকমে সামলে নিয়ে তিনি প্রশ্রয়ের সুরে বললেন, কি রে খুমন? মেয়েটি মহারাজকে কয়েক পলক দেখল। ভয় পায়নি সে। কোনো পাহাড়ের পায়ের কাছে এসে তার শিখরের দিকে তাকালে ঠিক ভয় করে না, একটা কিছু গভীর অনুভূতি হয়। সেরকম ভাবে একটুক্ষণ স্তব্ধ হয়ে রইল মেয়েটি। তারপর মহারানীকে জিজ্ঞেস করল, বিলোনি আর ফুলকু বলেছে ছাদে যেতে, আর মেজরানিমা বললেন না যাবি না, তাহলে কি করব? ভানুমতি ধরা গলায় বললেন, আয় ভেতরে আয়, মহারাজকে প্রণাম কর। মেয়েটি এসে প্রথমে মহারাজের কাছে হাঁটু গেড়ে বসল, দুহাত যুক্ত করে কপাল ঠেকালো মাটিতে। তারপর সম্পূর্ণ শুয়ে পড়ে মাথা ও হাত রাখল মহারাজের দুই পায়ে। মহারাজ আশীর্বাদের ভঙ্গিতে এক হাত তুলে খানিকটা অসহিষ্ণু কণ্ঠে বললেন, এই ছেমড়িটাকে? মেয়েটি নিজেই মাথা তুলে বলল, আমি খুমন থৈরলামা। ও তো আমার বোনের মেয়ে, তুমি কি চেনো না? বাচ্চা বয়সে কিছুদিন আমার কাছে এসেছিল, তুমি ওকে কোলে নিয়ে অনেক আদর করতে। এখন আবার 1 বছর হলো ওকে প্রাসাদে এনে রেখেছি। মেয়েটিকে আগে দেখেছেন কিনা তা মনে করতে পারলেন না বীরচন্দ্র, কিন্তু তার বিস্ময় ক্রমেই বাড়ছে। ভানুমতি আজ খুবই মান অভিমানের মধ্যে রয়েছেন। রাজার কাছে অনেক অভিযোগ জানাচ্ছিলেন। এর মধ্যে একটি মেয়ে এসে পড়ল। তাকে বাইরে চলে যেতে বলাই তো স্বাভাবিক ছিল, বোনের মেয়ে হোক আর নিজের সন্তানই হোক। অথচ ভানুমতি সামান্য বিরক্তিও প্রকাশ করেননি। বীরচন্দ্রর অবশ্য তাতে সুবিধেই হল। ভানুমতির অনুযোগে তিনি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছিলেন। তিনি তার অভিজ্ঞ চোখে কিশোরীটির আপাদ মস্তক যাচাই করলেন। এর শরীরের গড়নে ছন্দ আছে, চোখে আছে দুর্গতি। এর নীরব ভঙ্গিও যেন কিছু কথা বলে। 2-1 বছরের মধ্যে এই কিশোরী একটি রমণী রত্ন হয়ে উঠবে। পুরুষদের জয় করার জন্য এরকম রমণীদের কোনো চেষ্টা করতে হয় না, পুরুষরাই সহজে আকৃষ্ট হয়। আমি ওর বাংলা নাম রেখেছি মনোমোহিনী। মনো, এখন থেকে তুই ওই নাম বলবি। বাংলা নাম রেখেছো, শাড়ি পরাওনি কেন? হ্যাঁ, শাড়ি পরা শেখাতে হবে। এখনো দুরন্ত তো, গায়ে আঁচল রাখতে পারে না। বীরচন্দ্র এবার থরুলই মা ওরফে মনোমোহিনীকে বললেন, ছাদে যাবি না কেন? যেই নিষেধ করুক বলবি আমি অনুমতি দিয়েছি। যা, তুই ফুলকুদের সঙ্গে ছাদে গিয়ে দেখ। বাছা, মেয়ে হয়ে জন্মেছিস, বাইরে তো বেরোতে পারবি না, ছাদ থেকেই দেখতে হবে। বিয়ে হয়ে গেলে তাও পারবি না। মনোমোহিনী এবার হাত জোর করে মহারাজকে অভিবাদন জানিয়েই হরিণীর মতন ছুটে বেরিয়ে গেল। ওকে তোর কাছে রেখেছিস, ওর মা কোথায়? আহা, আপনার কিছুই মনে থাকে না? আমার বোন 2 বছর আগে আগুনে পুড়ে মরল না? সত্যি হয়েছে? ওই একই হলো, পুড়ে মরা মানে পুড়ে মরা। মেয়েটা সমত্ত হয়েছে, তোর কাছে আছে যখন ওর বিয়ের ব্যবস্থা তো তোর করতে হবে। সতী মায়ের কন্যা, ওর জন্য ভালো পাত্র দেখ। ওর বিয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি। এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ পাত্রের সঙ্গে ওর বিয়ে হবে। তাই নাকি? শুনি শুনি, সর্বশ্রেষ্ঠ পাত্রটি কে? মহারাজ বীরচন্দ্র মাণিক্য। বীরচন্দ্র এবার ভানুমতির নাকটি টিপে দিয়ে বললেন, আমার আবার বিয়ে করার সময় আছে নাকি? সত্যি বলুন তো, ওকে আপনার পছন্দ হয়নি? সেই জন্যই তো ওকে আমি শাড়ি না পরিয়ে আমাদের মণিপুরি পোশাক পাছাড়া পরে আসতে বলেছিলাম। দিব্যি মেয়ে, লক্ষ্মী মেয়ে। আমি ওকে আপনার হাতে তুলে দেব, আপনি ওকে নিয়ে আনন্দ করুন।
ওই গতরখাগে আপাগির বেটি রাজেশ্বরীর কাছে আপনাকে আর যেতে হবে না। বীরচন্দ্র এবার সস্নেহে ভানুমতিকে আলিঙ্গন করে নরম স্বরে বললেন, ওসব কথা আজ আর বলিস নি ভানু। তুই তো জানিস আমি তোকেই সবচেয়ে ভালোবাসি। স্বামীর বুকে মাথা রাখার দুর্লভ সুযোগ পেয়েও ভানুমতি কাতর কণ্ঠে বললেন, ভালোবাসা না চাই, আমি বুড়ি হয়ে গেছি, আমাকে আর নজরে ধরবে না তা জানি। তবু আপনার পায়ে পড়ি, আজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এই বন্ধ ঘরে থাকতে আমার ভালো লাগে না। আজ প্রজাদের মাঝখানে আপনার পাশে গিয়ে বসতে চাই। বারবার কেন এই কথা বলছিস? জানিস তো এটা সম্ভব নয়, বংশের রীতি নেই। আমি যে পাট রানী, প্রজারা তাকেও জানে না। রাধুকে তুমি যুবরাজ করবে, রাজেশ্বরী হবে রাজার মা। আমাকে তখন সবাই দাসীবাদীর মতন হেলা তুচ্ছ করবে, আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। আবার ওই সব পাগলামির কথা। তোকে হেলা তুচ্ছ করবে এমন সাহস কার আছে? সবাই জানে এই প্রাসাদের গন্ডা গন্ডা রানী থাকলেও মহাদেবী একজনই, তার নাম ভানুমতি। স্বয়ং মহারাজকেও প্রায়ই তার কাছে হাত পাততে হয়। ভালো কথা, রাজকোষ প্রায় শূন্য। শিগগিরই তোর কাছে আমাকে আবার লাখখানেক টাকা ধার চাইতে হবে। ভানুমতি আরো কিছু বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে বীরচন্দ্র বললেন, আর সময় নেই রে, সময় নেই, সবাই অপেক্ষা করছে। শোন, আজ ভোজ পর্ব সেরে আমি তোর কাছেই ফিরে আসব। সারা রাত থাকব। তোর সঙ্গে অনেক কথা আছে। নতুন যে গান বেঁধেছি তাও তোকেই প্রথম শোনাবো। ভানুমতি এবার খানিকটা সরে গিয়ে গাঢ় চোখে তাকিয়ে বললেন, ঠিক ফিরে আসবেন আমার কাছে? ঘরে ধুনো গুগ্গুল দিয়ে রাখিস। আজ তোর শয্যায় একসঙ্গে ঘুমোবো, কথা দিলাম। 3 সত্যি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 3 সত্যি আর ভানুমতির সন্তানকে যুবরাজ ঘোষণা না করার ঘটনাই যে মহারাজ আর ভানুমতির জীবনে এক বিশাল ঝড় তুলতে যাচ্ছে, তা তখন বুঝতেও পারলেন না মহারাজ। অথচ আজকের দিনটায় ঘটে যাওয়া একের পর এক ঘটনাই বদলে দেবে ত্রিপুরার রাজবাড়ির অন্দরমহলের ভবিষ্যতের কাহিনী। কি ঘটবে? মহারাজ তার এই সখীর মন রাখতে বদলে ফেলবেন নিজের সিদ্ধান্ত, নাকি সেখানে তিনি অনড় থাকবেন রাজা হিসেবে? তারপর এই প্রিয় পাটরানীর সামনে দাঁড়াতে পারবেন তো? বেঁচে থাকবে তাদের বন্ধুত্ব? আর ভানুমতি রাজেশ্বরী রাজমাতা হয়ে গেলে পাটরানীর জৌলুস যে কমবে। আজ রাত পোহালেই যে বদলে যাবে ভানুমতির জীবন। তারপর কেমন থাকবে ভানুমতি? অলক্ষ্যে হাসলেন হয়তো ত্রিপুরার আরাধ্যা দেবী ত্রিপুরেশ্বরী। সত্যিই বদল আসবে রাত পোহালেই, কিন্তু কেমন হবে সে বদল? প্রতীক্ষা তারই। মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা। মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রাধারমণ সৌনক সান্যাল, শশীভূষণ রূপন দাশগুপ্ত, ভরত দেবজিৎ মুখার্জি, ভানুমতি সমৃদ্ধি গুহ, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মনোমোহিনী প্রিয়াঙ্কা দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।